প্রিয় দর্শক, সাবেক সেনাপ্রধান, মানে সদ্য সাবেক নয়, বেশ আগে উনি সেনাপ্রধান ছিলেন, ইকবাল করিম ভূঁইয়া, উনি সকলের কাছে IKB নামে পরিচিত। তো এই ভদ্রলোকের এই যে আমাদের বিপ্লবটা হয়ে গেল, আমরা যেটা জুলাই বিপ্লব বলি, অগাস্টের যে অভ্যুত্থানটা বলি, এই সময় ওনার ভূমিকা ছিল খুবই অসাধারণ। আমরা বিভিন্ন সময় দেখেছি সোশ্যাল মিডিয়ায় ওনার যে ভূমিকা আমরা দেখেছি। উনি নিজে ওনার ফেসবুকে ওনার প্রোফাইল যে পিকচার সেটা পর্যন্ত চেঞ্জ করেছিলেন। সেই বিপ্লবের যে জন্য যেটা ভালো ছিল, আন্দোলনের জন্য যেটা পজিটিভ ছিল, সে ধরনের ছবি উনি লাগিয়েছিলেন, লাল করেছিলেন, যেটা আমরা সবাই করেছিলাম। এবং উনি নিজেকে দূরে সরিয়ে রাখেননি, বরঞ্চ ওনার প্রত্যেকটা কর্মকাণ্ড এই আন্দোলনের পক্ষে কাজ করেছে। কোনো কোনো জায়গায় আমি মনে করি ট্রিগারটা উনি টিপেছেন, আমার কাছে এমনটি মনে হয়েছিল। সে সময় আমার মনে আছে যে এই বিভিন্ন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, এই DOA যেগুলো আছে, মিরপুর DOA সহ, ওখানে প্রথম শুরু হয় যে ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা তাদের পরিবার নিয়ে পর্যন্ত কিন্তু রাস্তায় নেমে গিয়েছিল, এবং সেটা পুরোটাই এই ইকবাল করিম ভূঁইয়ার অবদান ছিল বলে আমি মনে করি। শুরুটা ওনার মাধ্যমে উনি কিন্তু এই জন্য মানে আপনার প্রেস ব্রিফিং করেছেন, এবং উনি বলেছেন যে আর্মিদের উচিত হবে না যে নিরীহ মানুষকে লক্ষ্য করে গুলি করা, এবং তার এই আহ্বান যিনি জানিয়েছিলেন সেটা দুর্দান্তভাবে কাজ করেছিল। সামরিক বাহিনী যারা রাস্তায় ছিল তাদের উপর প্রভাব বিস্তার করেছিল। তো এই ভদ্রলোক ওনার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকদিন ধরেই একটা করে স্ট্যাটাস দিচ্ছিল। সেটা ছিল বেসিক্যালি সামরিক বিদ্রোহ, সামরিক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, গণবিপ্লব, এইগুলো নিয়ে দেশে দেশে কিভাবে হয়েছে, আমাদের দেশে কিভাবে হয়েছে, কোনটা কিভাবে হয়েছে, সবগুলি উনি ধারাবাহিকভাবে প্রকাশ করছিলেন। এরকম 1-2 করে করে 17 খণ্ড উনি প্রকাশ করেছেন। এই সর্বশেষ যে খণ্ডটা উনি প্রকাশ করেছেন, সপ্তদশ অংশ যেটা ছিল, সেখানে উনি আমাদের এই জুলাই বিপ্লবের সময় কি হয়েছে, এটা কিভাবে শুরু হলো, কিভাবে শেষ হলো, এবং সর্বশেষ যে ঘটনাগুলি ঘটলো সেগুলিও বর্ণনা করেছেন। এবং সপ্তদশ খণ্ডে যেটা উনি করেছেন অংশে, সেখানে উনি দেখিয়েছেন যে কিভাবে শেষ অঙ্কে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো এবং কারা গঠন করলো, এবং কিভাবে সেখানে তৎকালীন DGFI এর যারা ছিলেন, যে DGFI এর প্রধান, তারা ভূমিকা রেখেছেন। এগুলো নিয়ে ডিটেল বর্ণনা করছেন। আমি এটা নিয়ে আজকে আলোচনা করব, সংক্ষেপে করব। আর আগেরগুলো আমি আলোচনা করলাম না, কারণ ওগুলো অনেক বড় হয়ে যাবে, ওই লাইনে যাচ্ছি না। আমি এইটুকু করে এই কারণে যে এইটুকু পড়লে আপনারা বুঝতে পারবেন কতগুলি পয়েন্ট, যে আসলে এই যে কয়েকদিন আগে যে অভিযোগটা করেছিল আমাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম, যে উনি বলেছিলেন, এই অভিযোগটা আগে আমি শুনিনি, প্রথম ওনার মুখে শুনেছি। উনি বলেছিলেন যে এই রাজনৈতিক দলগুলো সেনা নিবাসে যে সেনাপ্রধানের সঙ্গে এক ধরনের ষড়যন্ত্র করছিল ক্ষমতা দখলের, এবং তার এই অভিযোগটা তখন আমি বুঝিনি। আসলে সত্যি কথা বলতে এই ধরনের অভিযোগ আগে শুনিনি, তো বুঝিনি। কিন্তু এই ইকবাল করিম ভূঁইয়ার এই লেখাটা পড়ে আমার কাছে মনে হলো নাহিদ ইসলাম তো ভুল কিছু বলেননি, আসলে ঘটনা তো সেভাবেই ঘটেছিল। আমি বরং ইকবাল করিম ভূঁইয়ার লেখাটা আপনাদের কিছু কিছু অংশ পড়ে শুনাই, আপনারাই বুঝতে পারবেন। উনি লিখেছেন, শেষ দৃশ্যটা ঘটে সেনা সদরে, যেখানে সেনাপ্রধান এবং নৌ ও বিমান বাহিনীর প্রধানরা মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর ব্রিগেডে BNP ও DGFI মেজর জেনারেল হামিদের মাধ্যমে 5টি রাজনৈতিক দল আর আইনের শিক্ষক আসিফ নজরুলকে ডেকে পাঠান। তারপর উনি ব্যাকরে লিখেছিলেন, এটি ছিল একটি বিতর্কিত পদক্ষেপ, যেখানে বিজয়ীদের কাছে যাওয়ার কথা, সেখানে উল্টো বিজয়ীরা বিজিতদের কাছে রিপোর্ট করে। শোনা যায় সেখানে রাজনীতিবিদরা ও আসিফ নজরুল সেনাপ্রধানের, রাষ্ট্রপতি ও সংবিধান বহাল রেখে আগের তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ মেনে নেন। মানে এই ধরনের পরামর্শটা দিয়েছেন সেনাপ্রধান, সেটা এই রাজনীতিবিদরা এবং আসিফ নজরুল মেনে নেন। এই হলো ইকবাল করিম ভূঁইয়ার বক্তব্য। এই যে ঘটনাটা ঘটেছে, এটা উনি কিভাবে বর্ণনা করেছেন? উনি বলেছেন যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল
তা শেষ পর্যন্ত একটি অকাল সিজার ইনভার্টেড কমার মধ্যে রেখেছেন, একটি অকাল সিজারের মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিলিয়ে যায়। কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসাবে থেকে যান। তার মানে যে বিপ্লবটা শুরু হয়েছিল সেই বিপ্লবটা কিভাবে ধ্বংসপ্রাপ্ত হলো, এই জায়গাটা উনি বলেছেন যে একটা প্রিম্যাচিউর বেবি যেরকম সিজারের মাধ্যমে বের করে নিয়ে আসে, সেরকম ভাবে এই বিপ্লবটাকেও একটা প্রিম্যাচিউর বেবির মতো, অকাল সিজারের মতো জটিল কৌশলের মধ্যে ঢুকে গেল এবং কিছু ক্ষমতাবান ব্যক্তি এর মূল নাটের গুরু হিসাবে থেকে গেল। এখন উনি বিপ্লবটা কেমন হতে পারত সে সংক্রান্ত কিছু কথা বলেছেন।